উন্মুক্ত দরপত্রের খরচ কমেছে সৌর বিদ্যুৎ উৎপাদনে। গড়ে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে খরচ কমেছে 22 থেকে 25%। খরচ কমলেও নবায়নযোগ্য জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণে বহুমাত্রিক চ্যালেঞ্জ দেখছেন বিশেষজ্ঞরা। রিশান নাসরুল্লাহর রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিদ্যুৎ উৎপাদনে ক্লিন ফুয়েল ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে তোড়জোড় বিশ্বজুড়ে। অনেকটা উদ্দেশ্যহীন পরিকল্পনায় সে পথে হাঁটতে চায় বাংলাদেশও। সরকারের দুই পরিকল্পনায় দু ধরনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি নীতি 2025-এর আওতায় 2040 সালের মধ্যে 30%, অন্যদিকে সমন্বিত বিদ্যুৎ জ্বালানি মহাপরিকল্পনায় 40% নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের কথা বলা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদনে আগের আওয়ামী লীগ সরকারের করা অনেক কার্যাদেশ এরই মধ্যে বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এরপর উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। নতুন দরপত্রে গড়ে প্রতি ইউনিট সৌর বিদ্যুতের দাম পড়বে 8.27 সেন্ট, যেটি আগে ছিল 13.92 সেন্ট, অর্থাৎ খরচ কমেছে প্রায় 37%। ট্যারিফ যেটা এসছে সেটা বেশ ভালো। সর্বনিম্ন এসছে 7.49 সেন্ট এবং অ্যাভারেজ হচ্ছে 8.27 সেন্ট। এটা কাগজে কলমে এবং প্র্যাকটিক্যালিও চিন্তা করলে বোঝা যায় যে আমাদের প্রাইসটা কমা দরকার। সেই হিসেবে গভর্নমেন্টের অবজেক্টিভ যেটা কম্পিটিশনের মাধ্যমে কমানো, সেটা তারা করতে পেরেছে। এবং প্রজেক্ট যদি এই ট্যারিফে বাস্তবায়ন করা যায় এবং চ্যালেঞ্জগুলো অ্যাড্রেস করে, তাহলে ডেফিনেটলি এটা একটা বেঞ্চমার্ক হয়ে দাঁড়াবে এবং ফিউচার প্রজেক্টে খরচ কমানোর আরও সুযোগ আছে। মানে এখন যারা দরপত্র দিলেন তাদের মধ্যে স্বচ্ছতার ভিত্তিতে আমরা হয়তো বাছাই করলাম, তো তারপরে এটা যখন ইমপ্লিমেন্ট করতে যাব তখন দেখা যাবে কি যে এই দরদাতারাই আবার নতুন করে পলিটিক্যাল গভর্নমেন্টের সময় আগে যেরকম করেছেন তারা দর দিয়েছেন একরকম, কিন্তু তারা ধাপে ধাপে সেই দর আবার বাড়িয়েছে। সেইটাকে কিভাবে আমরা মোকাবেলা করবো সেটা একটু চিন্তা করতে হবে এখন থেকে, এবং এই শর্তের মধ্যেই বিষয়গুলো উল্লেখ করে দিতে হবে যে যৌক্তিক কোনো কারণ ছাড়া এই দর বাড়ানো যাবে না। নবায়নযোগ্য জ্বালানি দিয়ে 2040 সালের মধ্যে 40 অথবা 30% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে দরকার হবে 35 থেকে 42 বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ। এর মধ্যে সৌর বিদ্যুৎ খাতে 16.5, বায়ু বিদ্যুতে 12.6, জলবিদ্যুৎ উৎপাদনে 6 বিলিয়ন এবং আমদানি ও অন্যান্য খাতে দরকার হবে 7.5 বিলিয়ন ডলার। আমরা যদি লঙ্গার রানে চিন্তা করি বিনিয়োগের কথা, তাহলে আমাদের কয়েকটা অ্যাপ্রোচ হতে পারে। স্পেশাল ইকোনমিক জোন আছে, সেখানে আমাদের জায়গা আছে, সেই জায়গাগুলোতে গভর্নমেন্ট জায়গা অ্যালোকেট করে দিতে পারে ভবিষ্যতের প্রকল্পের জন্য, এবং সেগুলোকে রেডি করতে পারে করে বিনিয়োগকারীদের এই জায়গাগুলোর এগেনস্টে টেন্ডার করে তাদেরকে আগ্রহী করতে পারে। সেক্ষেত্রে যেটা হবে, কম্পিটিশনটা আরও বাড়বে এবং গভর্নমেন্ট জমি দেওয়ার কারণে ইনভেস্টরদের যে রিস্ক আছে, রিস্কের একটা পার্ট এখানে কিন্তু মিটিগেট হয়ে যাচ্ছে। অর্থায়নের মডেলের জন্য আসলে আমরা একটা বন্ড চালু করতে পারি, মানে সভরিন বন্ড হতে পারে, এবং সেই বন্ডের এই মুহূর্তে তো আমরা দেখতে পাচ্ছি যে খুব ভালো কাজ করছে। তো এখন এই বিদ্যুৎ খাতের জন্য বা বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য আমাদের আসলে এইরকম একটা ভালো বন্ড দরকার। সেটা গ্রিন বন্ড হতে পারে, অরেঞ্জ বন্ড হতে পারে। এইভাবে করে আমরা একটু চিন্তা করতে পারি, বা এনার্জি বন্ড হতে পারে। রিনিউয়েবল এনার্জির জন্য বন্ড তৈরি করাটা এরকম কোনো সমস্যা নয়। আমরা বিভিন্ন দেশের অভিজ্ঞতা দেখেছি যে এখানে ভালো কাজ করে অর্থায়নটা। তো সেভাবে করে আমাদের একটা নতুন করে আর্থিক পরিকল্পনা করতে হবে। সরকারি তথ্য অনুযায়ী 2025 সালের মার্চ পর্যন্ত জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানি যুক্ত হয়েছে মাত্র 3.6%। অন্যদিকে গ্যাস ও কয়লা ভিত্তিক জ্বালানির সক্ষমতা 43.4%। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।